নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছি আপনাদের সঙ্গে। রীতিমতো চমকে দেয়া এক্সিট পোল কেন কি দেখছি আমরা, এবিপি আনন্দ থেকে শুরু করে সমস্ত মেন স্ট্রিম মিডিয়ায় যে বিজেপির আসনটা চমকে যাচ্ছি আমরাও। 23টা থেকে 27টা। আমার সঙ্গে রয়েছেন শফিকুল ইসলাম। কারণ দেখা যাচ্ছে দীর্ঘদিন ধরে তিনি সাংবাদিকতা জগতে রয়েছেন। তিনি কিন্তু আগে থেকেই আঁচ করেছিলেন যে কি আসন হতে পারে বাংলায়, বঙ্গ বিজেপি আসলে কত আসন পেতে পারে। তিনি কিন্তু আগে থেকেই আমাদেরকে একটা আঁচ দেওয়ার চেষ্টা করছিলেন। আমার সঙ্গে রয়েছেন শফিকুল ইসলাম। কথা বলবো দাদার সাথে সরাসরি। বলছি দাদা, আগে থেকে একটা বুঝতে পারছিলেন কি হতে পারে? আর এবিপি আনন্দ আজকে চমকে দিল আমাদেরকে। সবাই রীতিমতো, আমি দেখছিলাম বাড়ির রান্নাঘর থেকে ড্রয়িং রুম, সবাই দেখাচ্ছেন দেখুন আসন, দেখুন রেজাল্ট। না, আসলে চমকে গেছি এই জন্য। আমি কিন্তু চমকাতাম না যদি আজকে ভোটটা ঠিকঠাক করে হতো। আজকের ভোটটা এত বাজে ভোট হয়েছে। আজকের ভোটটা মানে যত দফায় ভোট হয়েছে বাংলাতে, আজকের শেষ দফাটা সব থেকে বাজে হয়েছে। কিন্তু হাওয়া বিরাট হাওয়া ছিল। লাস্ট দফার আগে ভোটের যে প্রচার ছিল, বিরোধী প্রচার, রেকর্ড ব্রেক করা, নরেন্দ্র মোদীর র্যালি থেকে শুরু করে মিছিল। তো সেই হিসেবে মানে আন্দাজ আছে যে বা ছিল যে রেজাল্ট ভালো হবে, মানে ভালো বলতে শাসকের বিরুদ্ধে যাবে। কিন্তু আজকে এই ভোটের বিষয়টা দেখে বলা যায় যে সেখানে খানিকটা ধাক্কা লেগেছিল। তো যখন ভোটের খবর দেখলাম আর 7টার পরে সমীক্ষার রিপোর্ট দেখছি, যেটা আগে আমরা আন্দাজ করেছিলাম সেটাই, হ্যাঁ, এক্সিট পোল, তো সেটাতে চমকে গেছিলাম। নাহলে চমকাতাম না। কিন্তু হাওয়া কিন্তু এরকমই আছে, আরও বেশি। আমি কি বলেছিলাম, আমি 4-5 দিন আগে একটা রিপোর্ট করেছিলাম, সেখানে টিএমসি 13তে নামতে পারে এটা দেখিয়েছিলাম, 26টা পাবে বিজেপি এটা দেখিয়েছিলাম। তো আমি দেখলাম সি ভোটার তো ওই একই, ওরা 13 থেকে 17 রাখছে টিএমসিকে, আর 23 থেকে 27 রাখছে বিজেপিকে। এবং আরও অন্য যে সংস্থার আমি রিপোর্ট দেখছি, তারা কেউ 20 টিএমসি, 22 বিজেপি, মোটামুটি সবারই বিজেপিকে এগিয়ে রাখছে। হাওয়া কিন্তু সেটাই। আমি বারবার বলছি যে যদি ঠিক মতো করে ভোট হয়, যদি ঠিক মতো করে কাউন্টিং হয়, তাহলে কিন্তু টিএমসির কপালে দুঃখ আছে। এটা কিন্তু আমি প্রথম থেকে বলে আসছি, জোর গলায় বলে এসছি, প্রত্যেক দিনই কথাটা শেষের দিকে বলে এসছি। কিন্তু আজকের ভোট দেখে এতটাই মানে লেগেছে যে কি হচ্ছে, এত উন্নয়ন নাকি করেছে তৃণমূল কংগ্রেস। অভিষেক বলেছেন বিরাট উন্নয়ন করেছি, জলের ট্যাঙ্ক থেকে শুরু করে কত কি করেছেন। আর এইসব অভিজিৎ দাস, তাকে ছুটে বেড়াতে হলো। দেখা গেল ডায়মন্ড হারবারের চূড়ান্ত সন্ধ্যা। শুধু ডায়মন্ড হারবার কেন, আমি তো ভাই শুধু ছুটে বেড়ানো নয়, আমি তো শুনলাম অভিজিৎ দাসের গাড়ির নাকি হাওয়া খুলে দিয়েছে। মানে কি ছেলে মানুষই, কত ছোট লোকিপনা। আর প্রতিকূল তো ভুয়ো এজেন্ট ধরেছেন, সে তো দেখলাম। আমি বলছি তো 7 দফার ভোটের মধ্যে সব থেকে খারাপ ভোট আজকে হয়েছে। আর আজকে যে 9টি কেন্দ্রে ভোট হয়েছে, তার থেকে সব থেকে খারাপ ভোট হয়েছে ডায়মন্ড হারবারে। কিন্তু ওখানকার সব গণ্ডগোলের খবর কিন্তু এখানে আসেনি, কারণ সব জায়গায় তো প্রতিরোধ হয়নি। সন্দেশখালীতে যে প্রতিরোধ হয়েছে, যদি ওইভাবে প্রতিরোধ করার ওখানে চেষ্টা হতো, আমার তো ধারণা আজকে অনেকগুলো লাশ পড়ে যেত ফলতাতে বা এইসব জায়গায়। সজল ঘোষের নির্বাচনী কার্যালয় যেখানে তিনি ভাড়া নিয়েছিলেন, সেখানে ঢুকে ভাঙচুর, মানে একদম রক্তাক্ত পরিস্থিতি। না দেখলে বোঝা যাবে না, মানে একদম সজল ঘোষকে কীভাবে কোণঠাসা, যে সায়ন্তিকা উন্নয়ন করে সারা মানে প্রচার জুড়ে রীতিমতো গলা চড়িয়ে গেল, সেই সায়ন্তিকাদের আজকে এই অবস্থা। আমি তো সজল ঘোষের একটা মন্তব্য শুনে আমিও খানিকটা আপসেটই ছিলাম। উনি বলেছেন যে সেন্ট্রাল ফোর্সের কথা অপদার্থ। আমি ভাবলাম যে সজল ঘোষও বলছেন সেন্ট্রাল ফোর্স ঠিক মতো করে কাজ করছে না, তাহলে কি ভোটটা হচ্ছে। উনি বলছিলেন ফোর্সকে যে আপনারা থাকতে কেন এরকম হচ্ছে। তো ওইসব দেখে শুনেও আমাদের মনে একটা প্রশ্ন ছিল যে তাহলে কি হবে। কিন্তু সমীক্ষার রিপোর্ট তারপরেও যেভাবে বলছে, আমি জানি না রেজাল্ট আরও ভালো হবে কিনা সমীক্ষার রিপোর্ট যা দেখাচ্ছে তার থেকেও। তবু আমি কিন্তু ওই ঘরপোড়া গরু, আমি কিন্তু ওই যতক্ষণ না কাউন্টিং হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি নিশ্চিত নই। যতই দেখাক সমীক্ষা রিপোর্ট সেই, কিন্তু আমার একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছে 21-এর ভোটে। আমরা যে হাওয়া দেখে ভেবেছিলাম, যেটা বলেছিলাম, রেজাল্টে কিন্তু সেটা মেলেনি। ফলে কাউন্টিং এই রাজ্যে একটা বড় ফ্যাক্টর। কাউন্টিংটা যদি ঠিক করে না হয়, বলা কিন্তু খুব মুশকিল। হাওয়া বিরাট ছিল। আজকের ভোটের আগে সব দফার ভোট মোটামুটি ভালো হয়েছে। আমাদের আরামবাগে তো খুব ভালো ভোট হয়েছে।
কিন্তু লাস্ট দফার ভোটটা নিয়ে কোথাও একটা মনে প্রশ্ন তৈরি করেছে। নাহলে আজকে 9টা আসনে যে ভোট হচ্ছিল না, মানুষের এত বিরোধী হাওয়া ছিল, খাস কলকাতায় যে বিরোধী হাওয়া ছিল, বিরাট রেজাল্ট হতে পারতো, বিরাট রেজাল্ট হতে পারতো। হ্যাঁ, কিন্তু এখন ভাবাচ্ছে আর কি যে কতটা লুট হয়েছে, কতটা ছাপ্পা রেগিং হয়েছে, সেটা তো আমরা মাপতে পারবো না এখন এই মুহূর্তে। একদম সত্যি। আমি এখানেই একটা কথা বলবো যে কেন বিজেপি প্রার্থীদেরকে ঘিরে গো ব্যাক স্লোগান দিতে হচ্ছে, কেন বিজেপি প্রার্থীদেরকে ঘিরে চোর চোর স্লোগান দিতে হচ্ছে। চোর কারা সেটা কি এখনো বিজেপি স্ট্যাবলিশ করতে পারলো না? চোর তো দেখতে পাচ্ছি টিএমসির তরফ থেকে বিজেপিকে বলা হচ্ছে চোর চোর চোর। আমি তো আমার মাঝে মধ্যে প্রশ্ন জাগে মনে যে গো ব্যাকের অর্থ বোঝেন তো নাকি বলতে হয় বলেন, গো ব্যাক মানে কি? আর আমি একটা লোককে দেখে গো ব্যাক স্লোগান বলে দিলাম, তো বিরাট একটা মহত্বের কাজ করে ফেলাম, বিরাট বাহাদুর হয়ে গেলাম। তো যাকে খুশি তো রাস্তায় বলতে পারি। পাগলও তো ওরকম পাগল দেখবে কত বিড় করে বকে। তো এগুলাম কি বুঝি না, হাইলাইট হয়ে গেলাম, মিডিয়াও খবর করে দিল। গো ব্যাক কথাটা কোনো কথা হলো? এবং আজকে আমার খারাপ লাগছিল খুব, মিঠুন চক্রবর্তীকে দেখে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। এটা কি অদ্ভুত! কারা স্লোগান দিচ্ছে? যারা চোরদের সমর্থক, চাকরি চোরদের সমর্থক, তারা স্লোগান দিচ্ছে অন্যদেরকে চোর বলে। মানে কত নির্লজ্জ, কত মানে বলা কথায় একটা আছে না, চোরের মায়ের বড় গলা, মানে এত বাজে মানসিকতা। আর এইসব দেখে শুনে তো ভাবতাম যে এই রকম লোকের সব অ্যাটিটিউড এই রকম, এখনও তারা ক্ষমতায় থাকবে, এখনও মানুষ জবাব দেবেন না। কিন্তু মানুষ জবাব দেওয়ার মতো পজিশনে ছিলেন। এই 9টা আসনেও দক্ষিণ কলকাতায় মারাত্মক জবাবটা হতে পারতো, কিন্তু ওই কিন্তু রয়ে গেছে। কতটা এখন ছাপ্পা রেগিং হয়েছে দেখি। একটা জিনিস আমি আজকে দেখছিলাম, মানুষ ভোটের লাইনে মানুষ বলছিল যত কষ্টই হোক, যত মেশিন খারাপ হোক, আমরা ভোট দিয়েই যাব, আমার ভোটটা আমি দেবো। মানুষের মধ্যে কিন্তু ভোট প্রয়োগের আমি দেখলাম অদম্য ইচ্ছা। এটা 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 কিন্তু এসছে, অন্যত কারণ রয়েছে আমার মনে হয়। এই যে ইচ্ছা আমি ভোটটা দেব, এটার পেছনে কিন্তু সন্দেশখালীর মুভমেন্ট রয়েছে। সন্দেশখালীর মহিলারা যেভাবে দাঁতে দাঁত চেপে লড়াই করার মানসিকতা জুগিয়েছেন, অনেকে হয়তো ওইভাবে লড়াই করতে পারেননি, কিন্তু তাদের লড়াইয়ের যে জায়গাটা তাদের মতো করে ভোট বাক্সে আমি ঠিক জায়গায় জবাবটা দেবো, সেই শক্তি কিন্তু মানুষ সঞ্চয় করেছেন। আমি আজকে বলছিলাম একটি ভিডিওতে, জানি না কি রেজাল্ট হবে। সন্দেশখালী শুধু তো একা নয়, বসিরহাট একটা বড় এলাকা জুড়ে, ওখানে সংখ্যালঘু ভোট একটা বড় এলাকা জুড়ে আছে। সন্দেশখালীতে হয়তো তৃণমূল কংগ্রেস ঝাড় খাবে, কিন্তু অন্য জায়গায় হয়তো তারা বিজেপি এমন নাম্বার বেড়ে। সুতরাং ওটা যেহেতু একটা বড় জায়গা জুড়ে কেন্দ্র, ফলে জানি না রেখা পাত্রের কী হবে। কিন্তু রেখা পাত্রের জয় হোক বা হার হোক, সন্দেশখালী যেটা করেছে মানুষের মন জয় করে নিয়েছেন। হ্যাঁ, সে তো রেখাপাত্র এবং তার সঙ্গী সন্দেশখালী, রেখাপাত্রের জন্য অন্যদের সাপোর্ট এবং যে লড়াই, পুলিশের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা, রাস্তায় নেমে। বাকি জায়গায় তো সব দেখলেন টুকটাক গন্ডগোল, বাকি সব শুয়ে পড়েছেন, দর্শকের টিভি দেখছেন। কিন্তু রাস্তায় নেমে সন্দেশখালীর মহিলারা, মায়েরা, বোনেরা এবং ভাইয়েরা যে লড়াইটা আজকে করেছেন, এটা দেখে না অনেকের মধ্যে শক্তি আসছে যে আমরা আর তো কিছু করতে পারছি না, কিন্তু লাইনে দাঁড়িয়ে ভোটটা দিয়ে যাব। এটাও সন্দেশখালীর ইফেক্ট। ফলে এই যে মানুষ ভোট দিয়েছেন, এখন কলকাতায় তো ভোট পার্সেন্টেজও খুব কম হয়, তো এখন ছাপ্পা রেগিং কতটা কি হয়েছে এটা না ক্যালকুলেট করতে পারলে কিন্তু বলা মুশকিল। একটা জিনিস আমি দেখলাম, বরানগরে তৃণমূল কংগ্রেস কর্মীরা, এমনকি মা বোনেরা, তারা সজল ঘোষকে গো ব্যাক স্লোগান দিচ্ছে আর উত্তম ঘিরে নাচছে, মা বোনেরা নাচছে, আমার ক্যামেরায় ধরা পড়েছে। এদেরকে মা বোনেরা, মা নিশ্চয় কারো মা কারো বোন, সেটা কোনো ব্যাপার নয়, কিন্তু এদের আমরা যে সেন্সে মা বোন বলি, বাংলার ছেলে মেয়ে বাংলার মা বোন বলি, ওইভাবে ধরলে কিন্তু হবে না। এরা সেই মা বোন নন, চোরেদের মা। এদেরকে মায়ের সেন্সে ওইভাবে ধরলে হবে না। চোরেদের মা, চোরেদের সাপোর্টার। মানে আমি ভাবি মাঝে মধ্যে যে ওদের বাড়িতে ছেলে মেয়ে নেই, মানে ইয়াং জেনারেশনের, যারা ভবিষ্যৎ নিয়ে চিন্তায় যে কি হবে, আমার চাকরির বাকি হবে কিনা, ঘরে মা বোন নেই নাকি, এত চুরি হয়েছে, এত চুরির টাকা ঢুকেছে যে দু পুরুষ তারা বসে খাবে। আমি ভাবি যে এইরকম করছেন। দেখো, আমার মেয়ে ক্লাস 7-এ পড়ে, তার মনে একটা পলিটিক্যাল একটা ধারণা তৈরি হয়েছে। যখন আমি কিছু বলি যেটার বিরুদ্ধে গোটা বাংলার মানুষ বলছেন, আমি তার সাপোর্ট করি, আমার মেয়ে প্রশ্ন করবে তুমি কি করছো, কি বলছো, নিশ্চয়ই বলবে। আমি ভাবি যে এদের বাড়ির ছেলেমেয়েরা কেমন, বা বয়স্ক যারা মা বাবা, তারাই বা কেমন, যে এইভাবে নাচছে, কেউ কিছু বলছেন না, নাকি বলার পরেও নির্লজ্জ, নাকি এমন তারা সব কাণ্ড কারখানা করে রেখেছেন, যদি পরিবর্তন হয়ে যায় তাহলে মুশকিল। বাবা, এই চোর ছাঁচোর নেচে কুদে একটু নিজের সাহসটা জুগিয়ে রাখি, এবং যদি আরও কিছুদিন ক্ষমতায় টিকে থাকা যায়, লুট করে আর করে, এটা আর কি। নাহলে সজল ঘোষকে দেখে কেউ নাচে, কেউ সজল ঘোষ দেখে নাচছে, প্লাস সজল ঘোষের বউয়ের ওয়াইফের উপর কিভাবে অত্যাচার হয়েছে, তাদের সামনে কাঁচ ছুঁড়ে তাদেরকে। আর যিনি প্রার্থী হয়েছেন শাসকের, তিনি কেমন, তার তো গল্প তো বিরাট। তিনি তো কতজনকে নাচিয়েছেন, কতকে এইসব নিয়ে তো প্রশ্ন রয়েছে। তো আমি জানি না এরা কারা কোন পরিবার থেকে আসে। এখন তো সত্যি ভদ্রলোকের লোকেরা তো আর
এই দলটা করে বলে তো আমার মনে হয় না। আগে করতেন, অনেকে সাপোর্ট ছিলেন, আমার অনেক আত্মীয় স্বজন একটা সময় সাপোর্ট করেছেন, কিন্তু এখন তারা বলেন যে কি কাকে সাপোর্ট করেছি, কাকে নিয়ে এসেছি, তো মুশকিল। শুধু ধর্মীয় সুশ্রী দেয় আর ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করে মুসলিমদেরকে। ওদের কথাগুলো খুব অবান্তর। প্রস্তাবাজি থাকবে কেন? অভিজিৎ দাসকে দেখে বলছে আপনি এতদিন কোথায় ছিলেন, কেন এলাকায় আসেননি? ইউসুফ পাঠান কদিন মুর্শিদাবাদে চা খেতে গিয়েছিলেন? শত্রুঘ্ন সিনহা কদিন এলাকাতে ঘুরেছেন আসানসোলে? এটা কোনো কথা হলো? যখন এই যে সায়নী ঘোষ, আমি ওদের টপ লিডারের কথা বলছি, সায়নী ঘোষ, উনি কদিন এলাকাতে আগে চা খেতে গেছেন যাদবপুর লোকসভা কেন্দ্র করে? এটা কোনো কথা হলো? মানুষ যখন ভোটে দাঁড়ায় তাকে যেতে হয়। অদ্ভুত। অনন্যাকে তো যা দেখলাম আমার খুব অবাক লেগেছে, যে আর একটা ঝগড়ুটে একজনকে দেখতে পেলাম। কি কথা! আমি ভয় পাচ্ছিলাম এই সেন্সে, এই না সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে শ্লীলতাহানির না আবার কেস দিয়ে দেন। এদের তখন এটাই বড় ব্যবসা বা বড় কৌশল মানুষকে জব্দ করার। ব্যবসার থেকেও বড় কৌশল আমি যেটা বলতে পারি, বা পলিটিক্যাল বিজনেস বলতে পারি। তো এই তো এদের অবস্থা। মানে আমি যেমন কালকে জাস্টিস মানে প্রাক্তন বিচারপতি একটা কথা বলেছেন যাদবপুরের প্রার্থীকে নিয়ে, যে উনি যদি কখনো এমপি হয়ে পার্লামেন্টে যান, সেটা বাংলার মানুষের দুর্ভাগ্যের হবে, ব্লান্ডার হবে একটা। তার মানে এদের ধারণাগুলো কেমন? অথচ তাদেরকে নেত্রী বলছেন এ হচ্ছে আমার আসল কোমর বেঁধে ঝগড়া করতে পারেন। মানে এই যদি দলের সুপ্রিমোর মানে অবস্থান হয়, তাহলে দলটার কি হবে? আর সেই দল সরকার চালালে সরকারটার কি হবে? যা হবার হচ্ছে। আমি একটা জিনিস সবসময় সংখ্যালঘুদের উপরে মানে আঁচ আসে। আমি দেখেছি সংখ্যালঘুরা জেলায় জেলায় বিক্ষোভ দেখেছে তৃণমূল কংগ্রেসের হয়ে। এক্ষেত্রে আমি দেখলাম সংখ্যাগুরুদেরকে বেশি দেখলাম। তারা বলছে গো ব্যাক, তারা বলছে চলে যান, তারা বলছে এখান থেকে চলে যাও, আমাকে চাইছি না। কাকে বলছেন? সজল ঘোষ থেকে শুরু করে সমস্ত তাপস। কারা সেটা? কতজনকে বলতে দেখেছো? 10 জন, 15 জন, 20 জন? হ্যাঁ, তো 20-20 জন থাকবে না? একটা এলাকায় একটা কাউন্সিলর, এলাকাতে কাউন্সিলর নিজে আছেন, তার আরও সাকরেদ আছে। আমি বলছি তো, ওই আমি একটা কাউন্সিলর হলেও তার লেটেল বাহিনী অন্তত 20-50 জন লোক থাকে। তো তাদেরকে নিয়ে এসে বললে সেই সংখ্যাটা দিয়ে সার্বিক বিচার করলে হবে? হিন্দুতে কি হয়েছে? আমি তো বলেছি মমতা ব্যানার্জি ভাবেন যে মুসলিম ভোটটা আমার হচ্ছে একেবারে ফিক্সড ডিপোজিট, আর আমায় ক্ষমতায় টিকে থাকতে গেলে আর 10 থেকে 15% হিন্দু ভোট দরকার। সেই ভোটটা যাতে আসে, মুসলিমদেরকে তো একটু ওদেরকে কিছু দিতে হবে না, একটু ভয় দেখাবো, এলেই চলে যাবে, বাইরে বার করে দেবে, একটু ভয় দেখালেই ভোটটা চলে আসবে। বলে ওদেরকে কমেছে। সুতরাং ওদেরকে কোনো পদ দিতে চায় না। পদ কোন দিকে দেয়? যে যাদেরকে ভয় দেখালে হবে না কিন্তু আমার ভোট দরকার, যত সুযোগ সুবিধা এই হিন্দুদের এই সেকশনটাকে দেয়। আর মুসলিমরা তো কি বলবে, এই তো তাতেই কিছু একটা 2 কিলো চাল দিলে ফুলে ফেবে একাকার। যে ওদেরকে যে বোকা মারানো হয়, তেজপাতার মতো করে ইউজ করা হচ্ছে শুভেন্দুর কথা অনুযায়ী, আর পদ বিভিন্ন সুযোগ সুবিধার জায়গা সেগুলো যে অন্যদেরকে দেওয়া হচ্ছে সেটা বুঝতে পারে না। আর অন্যদেরকে কেন দেয়? কারণ অন্যদেরকে না সুযোগ সুবিধা দিলে ওরা তৃণমূল কংগ্রেস করবে না, তো বাড়ির লোকেদেরকে তো করাবে না। এদেরকে তো মুসলিমদেরকে ভয় দেখালেই ভোট দিয়ে দেবে, শুধু বলবে যে আমরা না থাকলে তোমরা থাকতে পারবে না। তো এই যে সেকশনটাকে, হিন্দুদের যে সেকশনটাকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, তারা তো সজল ঘোষকে দেখে তো একটু চিৎকার করবে, নাহলে তো তাদের পদগুলো চলে যাবে, লুটে পুটে খাওয়ার জায়গাটা চলে যাবে। কিন্তু ওটাকে দিয়ে টোটাল সনাতনী কমিউনিটি, হিন্দু কমিউনিটি, এটা বললে কিন্তু ভুল হবে। তারা আমার মনে হয় না ওই দিকে আছে বলে। শফিকুলদাকে অসংখ্য ধন্যবাদ। রীতিমতো আমরা যা দেখতে পাচ্ছি বুথ ফেরত সমীক্ষা, তাতে বিজেপি 23 থেকে 27টা আসন পেতে চলেছে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে খুশির হাওয়া, কিন্তু শেষ দফা ভোট যা হলো, আমরা একদম আশাতীত হতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে। কারণ যেভাবে সন্ত্রাস চললো, যেভাবে গো ব্যাক স্লোগান চললো, যেভাবে বুথ রিগিং ছাপ্পা চললো কার্যত দেখা যাচ্ছে, সেক্ষেত্র থেকে আমরাও কিছুটা হলেও আমরা কিন্তু আশার আলো দেখতে পাচ্ছি না। কিন্তু আমাদের বুথ ফেরত সমীক্ষার উপর আশা রাখতেই হচ্ছে।